আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুঁয়ে দিলে মন গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তুবা বলল, হ যা যা মরতে যা। আমি বললাম, তোর ভাবির হাতে যদি মরতেও পারি তাও জীবন সার্থক। মিতু বলল, তোর ডায়লগ রাখ আর চল দেখি কি করা যায়। আমি বললাম, আমার খুব খুশি খুশি লাগছে। আচ্ছা আমাকে একটু পরিচয় করিয়ে দিস। মিতু বলল, আর আমাকে যদি না চিনে তখন কি হবে? আমি বললাম, কি আর হবে, সোজা ইনকাউন্টার করে দিবে 3 জনকে। তুবা বলল, ওরে বাবারে, আমি গেলাম বাসায়, এখনো স্বামীর ভালোবাসা পাই না, অনেক কিছু দেখার বাকি আছে, আমি মরতে চাই না। আমি বললাম, চল অন্ধকারে স্বামীর ভালোবাসা কি বুঝিয়ে দিই। তবে রে লুচ্চামি করো শালা, বলেই তুবা আর মিতু ইচ্ছে মতো মারছে আমাকে। আমি বললাম, বোন আর মারিস না, মারা যাবো তো, পরে ওসির কি হবে? মিতু বলল, আচ্ছা তুই কি সত্যি সিরিয়াস? একটা কালো মেয়ের জন্য এত পাগল হলি কেন? আমি বললাম, আমিও বুঝলাম না, কিন্তু আমার মন বলছে ওকেই ভালোবাসি। তোরা দেখলি কালো, কিন্তু আমি দেখলাম সুন্দর, আমার বইয়ের মতো। তুবা বলল, এই মিতু, এই একটু কালোর জন্য আমরা কি আমাদের ভাবিকে ভাবি করব না? হয়তো পুলিশের কাজ করে সারাদিন, এইদিক সেদিক ঘোরে, এজন্য হয়তো একটু এমন হয়েছে, তবে আমার কাছেও সুন্দর লাগছে। আমি বললাম, বাস তাহলে তোর কোনো কথাই নাই, তোর পছন্দ মানে আমার পছন্দ, যেহেতু তুই আমার পরিবারের একজন সদস্য। মিতু বলল, ও, তোর নিজের যে পছন্দ হয়েছে সেটা বলবি না, আরেকজনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলবি তোর পছন্দ মানে আমার পছন্দ। বুঝি বুঝি। আমি বললাম, বুঝিস তাহলে হেল্প কর না একটু। মিতু বলল, চল দেখি। 3 জন মিলে থানার সামনে গেলাম। তুবা বলল, আমাদের কি মনে হচ্ছে জানিস, অপরাধ করে ধরা দিতে আসছি আমরা। আমি বললাম, এইসব কথা বলিস না, পরে তোরে সন্দেহ করবে। 3 জন মিলে থানার ভিতরে গিয়ে দেখি সাথী ম্যাডাম কিসের ফাইল যেন দেখছে। সাথী বলল, তো কি খবর মিস মিতু? আমরা তো অবাক হয়ে গেছি, না দেখে চিনে ফেললো কি করে বুঝলাম না। মিতু বলল, আপু না দেখে চিনলেন কি করে? সাথী বলল, তোমার সাথে পড়াশোনা করছি আমি এক গ্রামে, আর চিনব না তোমাকে? তোমার কি মনে হয়? বসো এখানে। মিতু বলল, তো আপু আপনি একেবারে ওসি হয়ে গেলেন? সাথী বলল, আমার বাবার এই একটা ইচ্ছা ছিল। বাই দা ওয়ে, গ্রাম ছেড়ে কি চলে আসছো নাকি? মিতু বলল, আপু বাবা এখানে চাকরি করে তো এজন্য। সাথী বলল, স্থায়ী নাকি? মিতু বলল, আর আপনি? সাথী বলল, আমার কথা বাদ দাও, গ্রাম ছেড়ে আসতে মন চায় না, সব পরিবার গ্রামে থাকে, আর আমি তো চাকরির কারণে এখানে। আমি এক দৃষ্টিতে সাথীর দিকে তাকিয়ে আছি, কি সুন্দর করে কথা বলছে। সাথী আমার দিকে তাকাতেই আমি অন্য দিকে তাকিয়ে হুদাই দেখতে লাগলাম, ধরা পড়লে জামিন নাই। সাথী বলল, এই ছেলেটা কে, আর আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? তোর ধরাই পড়ে গেলাম, তবে ওসির ট্যালেন্ট আছে বলতে হবে, হুদাই থানার ওসি হয় নাই, আমাদের মতো গবর না মাথায়। মিতু বলল, আসলে আপু ও নাকি কখনো কোনো মেয়েকে ওসি হতে দেখে নাই, তাই হয়তো আপনার দিকে এভাবে তাকিয়ে আছে। সাথী বলল, ও আচ্ছা, তো তোমার বয়ফ্রেন্ড বুঝি? মিতু বলল, আরে না আপু, আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, হাই আপু, আমি রিফাত। সাথী বলল, রিফাত নামটা তো ভালো, তবে মনে হচ্ছে তোমার ভিতরে কিছু হচ্ছে। আমি বললাম, আপনি বুঝলেন কি করে আপু? সাথী বলল, মিতুর ফ্রেন্ড তুমি, এজন্য এখনো বেঁচে আছো, নইলে আমার দিকে চোখ তুলে তাকাতে পারতে না। মনে মনে বললাম, এত অহংকার বাবা। মিতু বলল, আরে আপু এ একটু এমনই, বাদ দেন। আচ্ছা আমাদের বাসায় একদিন যাবেন কেমন আপু? সাথী বলল, সময় পেলে। আর তোমাদের এখানে নাকি 2 দিন ধরে টাকা চুরি, থানার ওসির পা কাটা এইসব হচ্ছে। আমি বললাম, আপু, তবে আপনি আসছেন না, এখন মনে হয় আর এমন কিছু হবে না, পাম দিলাম। সাথী বলল, এত পাম দিতে হবে না, এখন তোরা যা, আমার একটু কাজ আছে। মনে মনে বললাম, এর সাথে কিভাবে প্রেম করব কিছুই মাথায় আসছে না, বলার আগে সব বুঝে যায়। মিতু বলল, ওকে আপু, ভালো থাকবেন। আমি বললাম, কি রে, আমার কথা বলবি না? তুবা বলল, মামা আগে যার যার জীবন বাঁচাম। থানার বাইরে এসে বললাম, দূর, তোদের জন্য আমার প্রেমটাও হলো না। মিতু বলল, দেখছি তো কেমন আপু আপু করছিলি। আমি বললাম, আমি ওকে বইয়ের নজরে দেখছিলাম, ও জানলো কি করে? তুবা বলল, বইয়ের নজরে? থু থু। মিতু বলল, থু, বোন বলস আবার বউ? আমি বললাম, যা তো, কিছু বলিস না, ওরে আমার বউ করবই। তুবা বলল, সে হবে, তুই যখন মারা যাবি তখন। আমি বললাম, এমন বলিস না, ওকে সত্যি আমি পছন্দ করি, কিন্তু ওরে দেখে আমার কেমন জানি ভয় হয়। মিতু বলল, ভয়? 2 দিন পর প্যান্ট ভিজিয়ে ফেলিস না। আমি বললাম, দেখ মিতু, অপমান করবি না। তুবা বলল, যেভাবে আপু আপু বলছিলি আমার তো মনে হচ্ছিল সত্যি তোর কোনো বোন হবে। আমি বললাম, আর তোরে দেখি নাই, কেমন করে ভয়ে কাঁপছিলি, সবটা ভিতর দল। মিতু বলল, আর তুই যে কেমন সাহসী তা তো দেখছি। আমি বললাম, ধুর বাদ দে তো, চল দেখবি সরাসরি প্রপোজ করবে একদিন। মিতু বলল, আমি না থাকলে আজকে তোকে ভরে দিত। আমি বললাম, হ্যাঁ কইছে তোরে। তুবা বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আমি বললাম, বিল দিবি কিন্তু তোরা। মিতু বলল, এত টাকা তোর, তাও কিপটামি করিস কেন? আমি বললাম, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হয় না বুঝি? তুবা বলল, আমি তো তোর ভবিষ্যৎ অন্ধকার দেখতে পারছি। আমি বললাম, তোর ভবিষ্যৎ ভালো হলেই হবে, আর আমার ভবিষ্যৎ অন্ধকার হলে ভালো, অন্ধকারে তোর ভাবির সাথে।
মিতু বলল, তবে রে আজকে তোরে আমি খাইছি। কে শোনে কার কথা। এক দরে রেস্টুরেন্টে খাবার খেয়ে যে যার মতো চলে গেলাম। রাতে মিতু আমার কাছে আসলো, সাথে 4টা ছেলে। মিতু বলল, বর্তমানে 4 জন আছে, পরে যদি তোর আরো দরকার লাগে নিয়ে নিস, তুই ওদের বললেই হবে। আমি বললাম, আচ্ছা চলবে। তুবা কই? মিতু বলল, তুই ওদের সাথে কথা বল, আমি তুবাকে নিয়ে আসছি। আমি বললাম, আজকে মিশন কি মনে আছে তো? মিতু বলল, বলতে হবে না। আমি বললাম, গুড। তো তোদের পরিচয়টা? আমার নাম ফাহিম সুমন। এভাবে 4 জনের পরিচয় দিলাম। আমি বললাম, তোদের নাম্বার বল। সবাই ফোন নাম্বার দিল। আমি বললাম, তোদের এই নম্বরে 1 লাখ করে টাকা দিয়ে দিছি 2 মাসের জন্য। তোরা আমার কেনা, যা বলবো তাই করতে হবে। ফাহিম বলল, জি সমস্যা নেই, আমরা টাকার জন্য সব করতে পারি। আমি বললাম, তো এখন এক কাজ করো। সুমন বলল, বলেন। আমি বললাম, এখানে 4টা গুলি আছে, সবাই এগুলো হাতে নাও। নিলাম। আমি বললাম, একজন আরেকজনের মাথায় গুলি তাক করো। আমার কথা মতো তাই করলো। তুবা বলল, কিরে রিফাত, মিতু ওদের খুব কষ্ট করে খুঁজে বের করেছে, আর তুই ওদের মেরে ফেলবি? আমি বললাম, ওদের আমি কিনে নিয়েছি, তাই আমি যা বলবো তাই করতে হবে। মিতু বলল, সবাই বন্দুক নিচে নামাও। শোন রিফাত, ওরা তোর সাথে কখনো বেইমানি করবে না, এটা তো চিন্তা করতে হবে না। আমি বললাম, ভালো, তাহলে এখন তোদের কাজে যা তোরা। মিতু বলল, তোর কি মনে হয় পারবো? আমি বললাম, পারবি কিনা তা বলতে পারবো না, তবে একটা কথা মনে রাখবি, আমি কখনো কোনো কাজ পারবো না বলে বলি না। তাই তোরাও যেহেতু আমার সাথে কাজ করিস, তোদেরও আমার মতোই হতে হবে, মনে রাখিস। তুবা বললাম, যাই। আমি বললাম, কোনো সমস্যা হলে ফোন করিস। মিতু বলল, ওকে। ওরা চলে গেল। আমি বললাম, আমার সাথে 2 জন আসো আর তোমরা এখানে থাকো। 2 জনকে নিয়ে বাইর হলাম। আমি বললাম, এই যে বাসাটা দেখতে পারছো? সুমন বললাম, কি করতে হবে শুধু এটা বলেন। আমি বললাম, এখানে একটা মুরব্বী লোক আছে, তাকে তুলে নিয়ে আসো, তবে কেউ যেন টের না পায়। সুমন বলল, হয়ে যাবে। ওরা চলে গেল। আমার কথা মতো দীর্ঘ 30 মিনিট পর সবাই চলে আসলো। আমি বললাম, এই তো গুড, আমি জানতাম মিতু তোরা পারবি। তুবা বলল, শালা কত ওজন দেখ। আমি বললাম, কিভাবে কি করলি? মিতু বলল, তোর কথা মতোই করছি, তুই যেভাবে বলছিলি না ওভাবেই হয়ে গেছে। কিন্তু এই মুরব্বীকে কেন তুলে আনলি? তুবা বলল, রহিম কাকা কি করেছে তোরে? আমি বললাম, ওর জন্য আমার মা মারা গেছে। তোরা এটা শুনে রাখ, আমি শুধু এদের 2 জনকে খুন করব, পরে আর কোনো খুন খারাপি করবো না। তুবা বলল, দেখ ওদের মারিস না, কিছু শাস্তি দিয়ে ছেড়ে দে। রনি বলল, এই শালা, এইসব তোর প্ল্যান ছিল? আমি বললাম, কি তুই আমাকে শালা বলছিস? তোর সাহস তো কম না। সাহস আজকে পেছন দিয়ে ঢুকিয়ে দিব, একটু অপেক্ষা কর। কাকা বলল, বাবা আমি কি করেছি? আমি বললাম, কেন মনে নেই? যখন আমার আম্মুকে বলতো আমার লজ্জা করে। চি চি চি, বুড়ো বয়সে। মিতু বললাম, আমরা এখন কি করব? আমি বললাম, রনির উপর তোর কোনো রাগ নেই? রনি বলল, ওরে তো একবার ধর্ষণ করছি, তাও শালির দিমাগ কমে নাই। মিতু বলল, তবে রে শালাম। মিতু ইচ্ছা মতো মারতে লাগলো। আমি বললাম, দেখ আমি এত সময় নষ্ট করতে পারবো না, তোরা সর, এদের কাজ শেষ করে ফেলি। রনি বলল, কি করবি তুই আমারে? বস্তির ছেলে, সাহস তো কম না, আমাকে শুধু একবার ছেড়ে দেখ তোর কি অবস্থা করি। আমি বললাম, এজন্যই তো তোর ডানা কাটবো আজকে। ফাহিম ফাহিম বলল, কি করতে হবে শুধু এটা বলেন। আমি বললাম, ওদের 2 জনের কেটে মুখের ভিতরে ঢুকিয়ে দাও। কাকা বলল, বাবা আমি তোমার কাছে মাপ চাই, তুমি তো আমার ছেলের মতোই। আমি বললাম, ওদের মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দাও, যাতে কথা বলতে না পারে। এত কথা আমি শুনতে চাই না, মিতু চলে যা, তোদের কাজ তো শেষ। তুবা বলল, না, আমরা দেখতে চাই তুই ওদের সাথে কি করিস। ফাহিম বলল, কেটে দিব। আমি বললাম, এত সময় নিয়ে কাজ করা আমার পছন্দ না। ব্যাস, দেখতে দেখতেই 2টা লাশ হয়ে গেল। আমি বললাম, এখন এক কাজ করো, থানায় নতুন ওসি আসছে, তাকে তো কিছু গিফট দিতে হবে। ওদের বুকে সুন্দর করে লেখো, যারা ধর্ষণ করে তাদের এই অবস্থা হবে, আর এদের গিফটের মতো প্যাকেট করো। অনেক সুন্দর করে প্যাকেট করলো। আমি বললাম, কি মিতু সুন্দর হয় নাই? তুবা বলল, মিতু আমাকে ধরে রুমে নিয়ে যা, নইলে আমি অজ্ঞান হয়ে যাব। আমি বললাম, এত ভয় পাস কেন বুঝি না, এগুলো থানার সামনে ফেলে তোমরা চলে যাবে, তোমাদের কাজ শেষ। ফাহিম বলল, ওকে। ওরা 2 জনকে নিয়ে চলে গেল। মনে মনে বললাম, আমার কাজ তো শেষ, এখন শুধু 5 জন আছে, সুমাইয়ার বান্ধবীরা। অপেক্ষা করো তোরা, তোদেরও ছাড়বো না। আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকালে টিভির সামনে বসলাম, তুবার মিতু আছে। তুবা বলল, দেখ সাংবাদিকরা কেমন প্রশ্ন করছে, এই গিফট কে দিয়েছে এত বড়? আমি বললাম, এর আগে কেউ বুঝি এমন গিফট দিয়েছিল? তুবা বলল, তোর বুদ্ধি আছে বলতে হবে, দেখ তোর বউ কেমন খুশি হয়েছে। আমি বললাম, শেখ শেখ মিতু তুবার কাছ থেকে। আরে বউ, ও বউ তুমি কোথায়? মিতু বলল, আজকে সাথী আপু গেছে, খুশি হবেন না গিফট। যেই গিফট খুললো, ব্যাস সব কয়টা ছিটকে দূরে গিয়ে পড়লো, আর তখন ছাতির মুখটা দেখার মতো ছিল। আমি বললাম, আরে অসহায় বউ আমার। তুবা বলল, আসতে না আসতে ওনাকে এমন একটা শাস্তি দেওয়া ঠিক হয় নাই। আমি বললাম, ভালো হয়েছে, একটু আতঙ্কে রাখা ভালো। আর শোন, আজকে আর তোদের বাসা থেকে বের হতে হবে না, মিতু তোমার বাসায় থেকে যা। মিতু বলল, আরে কিছু হবে না। আমি বললাম, সেটা তো দেখা যাবে কয়দিন পর।
মিতু বলল ও খুব হার্ড, আর ওর ভিতরে ভয় ঢুকিয়ে দিলি, না জানি এখন কি করে। আমি বললাম কি আর করবে, পাগলের মতো খুনিকে খুঁজবে। মিতু বলল হয়তো। আমি বললাম আমার একটা বাসা কিনতে হবে, এভাবে বস্তিতে থাকা যাবে না, তোরা একটু দেখিস তো। তুবা বলল আরে আমার চাচার বাসাটা বিক্রি করে দিবে, তুই নিতে পারিস। আমি বললাম তাহলে তো ভালোই, আর বাসা খুঁজতে হবে না, তুই কথা বলিস তো। তুবা বলল ওকে। মিতু বলল চল ক্যারাম খেলি। আমি বললাম ভালো আইডিয়া। এভাবে সেভাবে কোনোভাবে দিনটা পার করলাম। রাতে তুবা বলল আজকে কি করবি। আমি বললাম দেখতে পারবি, আর আজকের মিশনটা শেষ হলে আমি আর খারাপ পথে থাকবো না, ভালো হয়ে যাব। এভাবে আর কয়দিন বল। মিতু বলল শুনে খুব খুশি হলাম। ফাইম বলল আজকে কি করতে হবে। আমি বললাম এই জায়গায় গিয়ে এদের তুলে নিয়ে আসবে। সুমন বলল ওকে, 5 জনকে কি একসাথে পাবো। আমি বললাম দেখ গিয়ে আড্ডা দিচ্ছে। সুমন বলল ওকে। মিতু বলল কাদের তুলে আনতে বললি। আমি বললাম অপেক্ষা কর জানতে পারবি। অনেকক্ষণ পর ছেলে পেলে আসলো। ফাইম বলল খুব কষ্ট করে নিয়ে আসছি, একটা ছেলে দেখে ফেলেছিল, কিন্তু ওদের গাড়িতে করে নিয়ে আসছি তো তাই কেউ কিছু টের পায় নাই। বিতু বলল কিরে এই 5টা মেয়ে কে। আমি বললাম যারা আমার সাথে রুমে জোর করে গেম খেলছিল, এদের মুখে পানি দাও। পানি দিতেই ওদের জ্ঞান ফিরল, আর আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম কি বেবি ভালো আছো তো। সুমাইয়া ভয়ে ভয়ে বলল তুমি। আমি বললাম তোরা ভাবছিলি কি আমি মারা গেছি, রাখে আল্লাহ মারে কে। মিতু বলল আচ্ছা মাফ করে দে ওদের। আমি বললাম ওদের আজকে ধর্ষণ করব, সেই দিন আমাকে সবাই ইচ্ছে মতো ব্যবহার করছিল, আজকে না হয় আমি ওদের ব্যবহার করি। সুমাইয়া বলল বিশ্বাস করো তোমার সাথে এই কাজ করার পর আমরা ভালো নেই, কেন জানি মনে হয় একটা নিরীহ ছেলেকে আমরা মেরে ফেলেছি। বিশ্বাস করো আগে আমরা যা ইচ্ছা তাই করতাম, কিন্তু এখন আমরা নামাজ পড়ি, সব সময় তোমার জন্য দোয়া করি। আমি বললাম ওমা এত ভালো হয়ে গেলি, সত্যি ভাইয়া বিশ্বাস করেন, মাফ করে দেন আমাকে। আমি বললাম ভাইয়া আমিও দেখছিলাম ওরা নামাজে ছিল, পরে ওদের তুলে নিয়ে আসছি। তুবা বলল আমি তোর কষ্ট বুঝতে পারছি, মাফ করে দে ওদের। আমি বললাম জানিস সেই দিন আমি কত কষ্ট পেয়েছি, কত করে বলছিলাম আমাকে ছেড়ে দে, কিন্তু ওরা আমার কথা শোনে নাই। সুমাইয়া বলল মানছি আমরা ভুল করেছি, মাফ করে দেওয়া যায় না। মিতু বলল হরে মাফ করে দে, তাও তো ওরা মেয়ে। আমি বললাম এই ওদের হাতের বাঁধন খুলে দাও। তাই করলাম, সব কয়টা এসে আমার পায়ে পড়লো। সুমাইয়া বলল আমাকে মাফ করে দাও, আমরা অপরাধ করেছি, তোমার সাথে এটা করা ঠিক হয় নাই। মিতু বলল ভুল তো মানুষেরই হয়, মাফ করে দে না। আমি বললাম আচ্ছা যা মাফ করে দিছি, আর যাতে কারোর সাথে এমন না করো। সুমাইয়া বলল জীবনও এমন হবে না। আচ্ছা আমি কি আবার আগের জায়গাটা দখল করতে পারি। মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, বিশ্বাস করো এখন যদি তুমি আমাকে বলো তাহলে এখনই তোমাকে আমি বিয়ে করব। আমি বললাম ভালোবাসা আর তোমার জন্য আমার মনে নাই, তুমি চলে যাওয়ার পরই মরে গেছি আমি। কিভাবে পারলা নিজের বয়ফ্রেন্ডের সাথে এমন বাজে কাজ করতে, বস্তির ছেলে বলে আমরা কি মানুষ না। সুমাইয়া বলল প্লিজ এমন কথা আর বলিও না, খুব কষ্ট পাই। আমি বললাম এখান থেকে চলে যাও ফাহিম, ওদের যেখান থেকে আনছিলা সেখানে নিয়ে যাও। সুমাইয়া বলল অনেক ভালোবাসি যে তোমায় মেনে নেওয়া যায় না। আমি বললাম ভালো দেখে কাউকে বিয়ে করে নাও, আমি আর আমার মাঝে নেই, আগে রিফাত মারা গেছে, ভালো থাকিও। সুমাইয়া বলল শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারি। আমি কিছু বললাম না, সুমাইয়া থাপতে এসে আমাকে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল এখন বুঝতে পারছি তোমাকে আমি কতটা ভালোবাসি, যখন তুমি ছিলে তখন তোমার মূল্য বুঝি নাই, এখন বুঝতে পারছি আসলে তোমার মনটা অনেক ভালো। আমার মতো হতভাগা আর যেন কেউ না হয়, কাছের মানুষ দূরে গেলে বোঝা যায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কি করবো আর। ফাহিম সুমাইয়ার বান্ধবীদের নিয়ে চলে গেল। তুবা বলল খুব ভালোবাসতি না রে। আমি বললাম খুব খুব, কিন্তু ও যে বেইমানি করবে এটা বুঝতে পারি নাই। মিতু বলল মেয়েটা তো দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু এমন করলো কিভাবে তোর সাথে। তবে এখন দেখে মনে হচ্ছে সত্যি মেয়েটা ভালো হয়ে গেছে, কান্না করিস না, নইলে সাথী আপু পরে তোরে বকা দিবে। আমি একটা হাসি দিলাম। আমি বললাম তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, যখন দরকার হয় তখন তোমাদের ডাকবো, আর এখন কোনো চাকরি বাকরি করো। আমি চাই না আমার মতো তোমরা কোনো ক্লিয়ার হয়ে যাও। এই ঘটনা এখানেই সমাপ্তি করলাম, আর খুন খারাপি করবো না। ফাহিম বলল যখন কোনো দরকার পড়বে বলবেন, আমরা সবসময় আপনার পাশে আছি। আমি বললাম আচ্ছা তাহলে যাও। সবাই চলে গেল। মিতু বলল তোর প্রতিশোধ নেওয়া তাহলে শেষ নাকি। আমি বললাম হরে, যারা আমার সাথে বেইমানি করেছে সবাইকে শাস্তি দিছি, এখন সাথীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। তুবা বলল সাথী কি এত সহজে রাজি হবে বলে তোর মনে হয়, ও কিন্তু থানার ওসি। আমি বললাম তো আমার কি হয়েছে, মিতু আছে কেন। মিতু বলল আচ্ছা তুই কি সত্যি আমাকে মারতে চাস। আমি বললাম আমার তো কেউ নাই, তো কার কাছে বলবো। হ্যাঁ। মিতু বলল দেখ দেখ তুবা কি সব কথা বলে। আমি বললাম একটা চাকরি করতে হবে রে মিতু, কিন্তু আমি তো গরিব, আমার কি আর চাকরি হবে। মিতু একটা কার্ড দিয়ে বলল এটা আমার বাবার অফিস, এখানে গিয়ে আমাকে একটা কল করবি, সব হয়ে যাবে। আমি বললাম ধন্যবাদ বন্ধু, আর শোন এখন তোদের বিয়ের সময় বিয়েটা করে নে দুইজনে। তুবা বলল এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। মিতু বলল দেখি বাবা মা কি করে। আমি বললাম আর তুবা তোর চাচার সাথে কথা বলছিলি। তুবা বললাম হয়ে
হয়েছে, অর্ধেক টাকা দিয়ে দিবি, আর 2 দিন পর উনি দেশে আসবে, তখন দলিল করে নিবি, তখন সব টাকা দিয়ে দিবি। আমি বললাম মিলিকে নিয়ে আসতে বলিস তো, পরে আবার চলে যাবে তোর চাচার সাথে। তুবা বলল বলছে আসবে। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ তোরে। মিতু বলল আজকে বাসায় যেতে হবে রে, আম্মু নইলে বকা দিবে। আমি বললাম আচ্ছা তাহলে চলে যা, সাবধানে যাবি। মিতু বলল ওকে। বাসায় গিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। আজকে আবার তুবাকে নিয়ে ভার্সিটিতে গেলাম, অনেকদিন ধরে যাওয়া হয় না। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। আমি বললাম কে? হাইম বলল ভাই আমি, মিতু আবুকে তো থানায় নিয়ে গেছে। আমি বললাম কি আর কখন? হাইম বলল এই তো কিছুক্ষণ আগে। আমাদের কি আসতে হবে? আমি বললাম না। মনে মনে বললাম সবকিছু কি জেনে ফেলছে ওসি? ফোনটা রেখে তুবাকে বললাম চল থানায় যেতে হবে। তুবা বলল কিন্তু থানায় কেন? আমি বললাম মিতুকে থানায় নিয়ে গেছে। তুবা বলল কি, তাড়াতাড়ি চল। আমি বললাম তুই এক কাজ কর, একটা উকিল ধরে নিয়ে আয়, নইলে এভাবে ছাড়বে না। তুবা বলল দেখ আমি কি করি, তুই যা। আমি বললাম থানার ভিতরে গিয়ে দেখি মিতু সহ আরো 5টা মেয়েকে 2টা মহিলা পুলিশ লাঠিচার্জ করছে। আমার দেখে তো পুরোই মাথা খারাপ হয়ে গেছে। আমি সরাসরি সাদির কাছে গেলাম। আমি বললাম মিতুকে এখানে কেন নিয়ে আসা হয়েছে জানতে পারি কি? আর এভাবে মারার কোনো মানে হয়? সাথী বলল ও তুই কেন মারা হচ্ছে তোর কাছে বুঝি আমার উত্তর দিতে হবে? আমি বললাম আপনি তো বিনা কারণে আমার বেস্ট ফ্রেন্ডকে মারতে পারেন না। সাথী বলল মারলে বুঝি কারণ লাগে? আমি বললাম এত কথা শুনতে পারবো না, আপনারা এখন বলেন কি অপরাধ করছে আমার ফ্রেন্ড। সাথী বলল তাহলে শোন, ওদের 5জনকে ধর্ষণ করেছে রনি। হতে পারে ওরা রনির উপর প্রতিশোধ নিতে রনিকে খুন করেছে, তাই একটু ওদের মারা হচ্ছে, যদি সত্যি কথা বলে ফেলে। আমি বললাম বাবা আপনার মতো উচিত দরকার এই থানায়, যে ধর্ষণ করেছে সে অপরাধী না, আর যারা ধর্ষণ হয়েছে তাদের আপনি মারলেন। আপনাকে তো সরকার থেকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। সাথী বলল কে ধর্ষিত হলো না হলো সেটা আমার দেখার বিষয় না, এখানে মূল কথা হলো রনিকে কে মেরেছে সেটা আমার খুঁজে বের করতে হবে। এজন্য যদি এই এলাকার প্রত্যেকটা মেয়েকে লাঠিচার্জ করতে হয় আমি তাও করব। আমার মাথায় রাগ উঠে গেল। আমি বললাম থুতু, তোর মতো ওসির মুখে আমি থুতু দিলাম? তুই তো এখানে একটা নিম্ন পুলিশ, যেটা আছে সেটা হওয়ারও যোগ্য না। সাথী বলল আমার সাথে তুই তাকারি করে কথা বলা সাহস তোরে কে দিল, আর আমার মুখে থুতু দিবি? আমি বললাম পারতাম যদি তোরে। সাথী বলল দাঁড়া তোর ব্যবস্থা করছি, এই এরও কিছু উপহার দিত। 3টা পুলিশ আমাকে জেলে ঢুকিয়ে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি বললাম তোরে আমি ছাড়বো না, মনে রাখিস তোর জীবন আমি নরক বানিয়ে দিব। সাথী বলল তবে রে শালা, আমার দিকে গুলি তাক করলো। একটা মেয়ে পুলিশ সাথীকে বলল ম্যাম শান্ত হন, বিনা অপরাধে কাউকে মারা ঠিক না। আমি বললাম তোর থেকে এরা ভালো জানে, ওরা জানে বিনা অপরাধে কাউকে মারা ঠিক না, আর তুই তো। সাথী বলল দেখ আমার সাথে কেমন করে কথা বলছে, এই লাঠিটা আমার কাছে দে তো। সাথী এসে ইচ্ছা মতো আমাকে মারতে লাগলো। মৃতদের মারা বন্ধ করে সবাই আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। তুবা বলল আপনার সাহস তো কম না, আমার বন্ধুদের মারছেন। সাথী বলল তুই বেশি কথা বললে তোরেও জেলে ঢুকিয়ে দিব। উকিল পেছন থেকে সামনে গিয়ে বলল আপনার কোন আইনে পড়ে বিনা অপরাধে একজনকে জেলে ঢুকিয়ে মারতে? সাথী বলল আমার কোনো আইন লাগে না, আমার নিজের আইন আমি নিজেই বানাই। ওদের কি ছাড়বেন নাকি আপনাকে ব্যবস্থা করতে হবে? আমিও কিন্তু একজন উকিল, কিভাবে কি করতে হয় আমার জানা আছে। সাথী বলল তোদের মতো উকিলের জন্য অপরাধীরা শাস্তি পায় না। আমি বললাম পারিস তো শুধু একটা নিরীহ মানুষকে ধরে এনে মারতে। উকিল আমাকে বলল বাবা তুমি কথা বলিও না, আমি দেখছি বিষয়টা। সাথী বলল ওদের ছেড়ে দে, হাতে যেই দিন প্রমাণ থাকবে সেই দিন শুধু একবার এসে দেখিস, তোরে জেলে ঢুকিয়ে ভরে দিব। থানার ওসি বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, সেটা তো হবে না, আর আপনাকে কিভাবে নামাতে হয় সেটাও আমি জানি, তাই বলছি আমার সাথে বেশি তর্কে যাবেন না। আমি দৌড়ে মিতুর কাছে গিয়ে বললাম ভালো আছিস তো তুই? মিতু বলল একটু সামান্য আঘাত পেয়েছি, চিন্তা করিস না। আমি বললাম আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিলি না তুই, এই থানায় থাকিস, আমিও দেখে নিব দরকার পড়লে। সাথী আমার সামনে এসে বলল আমাকে হুমকি দিস, তোর তো সাহস কম না। আমি বললাম সাহসের দেখছি কি তুই, আমার এই বন্ধুদের গায়ে যে হাত দিবে ওর হাতটাই আমি কেটে ফেলবো। তুবা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। সাথী বলল তোর সাহস দেখে আমি বাঁচি না, আমার থানায় এসে আমাকেই হুমকি দিস? ভাগ্য ভালো যে উকিল নিয়ে আইসোস, নইলে এখানে ইনকাউন্টার করে দিতাম। আমি বললাম আমি তোরে খেয়ে ফেলবো মনে রাখিস। থানার বাইরে এসে তুবা বলল অনেক অনেক ধন্যবাদ মামা আপনাকে। উকিল বলল ওরা তোমার কি হয়? তুবা বলল জি মামা আমার বেস্ট ফ্রেন্ড। মামা বলল তাহলে তো তুমি আমার ভাগ্নে, এত রাগ করা ভালো না। আমি বললাম তো কি করব মামা বলেন, বিনা অপরাধে আমার বান্ধবীকে মেরে কি করছে দেখেন। মিতু বলল আরে আমার কিছু হয় নাই, বাদ দে। তুবা বলল আচ্ছা পরিচিত হ, ইনি আমার আপন মামা। আমি বললাম ও তাই নাকি, আমি তো মনে করছিলাম তুই চিনিস এই জন্য। ধন্যবাদ মামা আসার জন্য। মামা বলল আচ্ছা আমি যাই রে, অনেকেই অপেক্ষা করছে আমার জন্য। তুবা বলল আচ্ছা মামা। আমি বললাম আমার জন্য তোর এই অবস্থা না রে, মাফ করে দিস। মিতু বলল আরে না কি যে বলিস, এইসব কিছু না, হালকা ব্যথা পেয়েছি। আচ্ছা চল বাসায় যেতে যেতে কথা বলি।
আমি বললাম আমি ওর অহংকার মিশিয়ে ফেলবো, দেখ আজকে রাতের পর থেকে ও কেমন হয়। তুবা বলল কেন, তুই কি করবি? আমি বললাম আমি চাইছিলাম না জোর করে কিছু করি, আজকে রাতে ওকে আমি বিয়ে করব। মিতু বলল তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, তোর এক গ্রামের আপন মানুষ তোর সাথে কি করছে হ্যাঁ? মিতু বলল তুই জানিস ও আমার মুখের দিকেও তাকালো না, বলে কি অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে। আমি বললাম উচিত শিক্ষা তো দিবই আজকে রাতে, এখন বাসায় চল। মিতু তুই তুবার বাসায় চল, আন্টি পরে তোর এই অবস্থা দেখতে পারলে হয়তো বকা দিতে পারে। মিতু বলল বাসায় এসে চিন্তা করছি ওর অহংকারটা একটু কমাতে হবে। রাতে ফাইমকে কল করলাম, আসতে বললাম। ফাইম বলল ভাইয়া বলুন কি করতে হবে আমাদের। আমি বললাম 3 জন গিয়ে থানার ওসিকে তুলে নিয়ে আসবে, আর 1 জন গিয়ে কাজীকে নিয়ে আসবে। তুবা বলল তুই কি করতে চাস বলতো? আমি বললাম ওসির অনেক অহংকার হয়েছে না, এটা একটু কমাতে হবে, ও সাহস কম না মিতুর গায়ে হাত তোলে। মিতু বলল বাদ দে না এই বিষয়টা। আমি বললাম কিসের বাদ দেবো হ্যাঁ, কি দাঁড়িয়ে আছো কেন? সুমন বলল ভাইয়া উনি তো থানার ওসি, কিভাবে আমরা? আমি বললাম না না আমি না উত্তর শুনতে চাই না, যত টাকা লাগে নিয়ে যাও এর বিনিময়ে, আর যদি দরকার পড়ে পুরো থানাকে শ্মশান বানিয়ে দাও। ফাইম বলল আচ্ছা সমস্যা নেই ভাইয়া, এই চল তোরা। ওরা চলে গেল। মিতু বলল তুই কি করতে চাইছিস বলতো? আমি বললাম ও অনেক ভুল করে ফেলেছে তোরে মেরে, এর হিসাব আমি নিব। তুবা বলল আরে আমার কথাটা তো শোন। আমি বললাম আমি কোনো কথা শুনতে চাই না, চুপ কর। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর সাথীকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসলো, আর সাথে কাজীকে। কাজী বলল এখানে কার কার বিয়ে হবে? আমি বললাম আমার আর এই মেয়েটার। কাজী বলল জোর করে বিয়ে আমি পড়াতে পারবো না। আমি বললাম ফাইম। ফাইম বলল এটা কি দেখছিস মুখে ঢুকিয়ে দিব। কাজী ভয়ে ভয়ে বলল আমি রাজি। তুবা বলল দেখ রিফাত, রাগের মাথায় উল্টাপাল্টা কাজ করিস না। আমি বললাম তোরা চুপ থাক। সাথীকে পানি দিয়ে হুশ আনা হলো। সাথী বলল আমি এখানে কেন, আমাকে এখানে আনা হয়েছে কেন? আমি বললাম আজকে তোরে আমি বিয়ে করব, মনে নাই থানায় আমার সাথে কি ব্যবহার করছিলি, আর তোরেও আমার একটু পছন্দ হয়েছে, তাই তোরে আমি বিয়ে করব। সাথী বলল তোরে তো আমি গুলি করে মারবো। আমি বললাম আওয়াজ নিচে, এটা তো থানা না যে যা ইচ্ছা তাই করবি। কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করুন। সাথী বলল আমি তোরে বিয়ে করব, তোর মতো ছেলেকে কিভাবে বিশ্বাস করলি? নিজের চেয়ারে একবার আয়নায় দেখছিস তুই? আমি বললাম এত অহংকার তোর, সব কমিয়ে দিব, একটু অপেক্ষা কর। মিতু বলল রিফাত দেখ এমন করিস না, রাগের মাথায় এইসব চিন্তা ভাবনা করিস না। আমি বললাম তোরা চুপ থাক, কথা বলবি না। কাজী বলল মেয়ের নাম আর ছেলের নাম বলুন। আমি আমার নাম আর সাথীর নাম বললাম। সাথী বলল দেখ আমার সাথে এমন করতে পারিস না। আমি বললাম আমি সব করতে পারি। কাজী বলল বলো মা কবুল। সাথী বলল আমি এই বিয়ে করতে চাই না, আমি কবুল বলবো না। আমি বললাম বাঁচার ইচ্ছা আছে না, আমার হাতেও কাঁপে না গুলি করতে, বলে ফেল। আমি চাই এত মানুষের সামনে তোরে। এটা বলতেই সাথী অসহায়ের মতো সব বলে দিল, বিপদে পড়েছে এখন বুঝতে পারছে। সাথী কান্না করতে করতে বলল আমার উপর আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল, সব তুই নষ্ট করে দিলি। আমি বললাম তোমরা সবাই চলে যাও, আর তুই না জানতে চাইছিলি কে রনিকে হত্যা করেছে? চল সব বলছি। সাথীকে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও। ধন্যবাদ।